আমরা চেয়েছি জনগণ যাতে ভালো থাকে, জনগণ যাতে রাষ্ট্রের নাগরিক হিসাবে যা যা তার অধিকার, সেই অধিকারটুকু, প্রাপ্য অধিকারটুকু তারা যাতে বুঝে পায়। রাজনীতি আর চিকিৎসা দুটি ভিন্ন জগতে সমান দক্ষতায় নিজেকে গড়ে তুলেছেন তহিদুর রহমান আউয়াল। যেখানে অনেকেই রাজনীতিতে এসে পথ হারান, সেখানে তিনি তৈরি করেছেন এক ব্যতিক্রমী উদাহরণ। আমাদের নেতা তারেক রহমান ইসলামকে বিক্রি করে কোনোদিন রাজনীতি করেন নাই। উনি যে আদর্শ, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদকে আফল করার যে ওনার যে চেষ্টা, এটাই হলো মূল ইন্টেনশন। কথা দিয়ে কথা রেখেছেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং রাখছেন এখন বর্তমানে তারেক রহমান। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তিনি। ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিটি ধাপেই রেখেছেন সক্রিয় উপস্থিতি। রাজনৈতিক জীবনে মামলা ও গ্রেপ্তারের অভিজ্ঞতাও আছে তার। তবে এসব চ্যালেঞ্জ তাকে করেছে আরও দৃঢ়। প্রতিদিন মানে ভোরে যখন বের হইতাম 4টা সাড়ে 4টার দিকে, তখন মনে হইতো হয়তো আজকেই অ্যারেস্ট হয়ে যাব, হয়তো বা ফাইনাল পরীক্ষাটা দেওয়া হবে না। এই জন্য আম্মুর কাছে বলতাম যে আম্মু, যদি ফাইনাল পরীক্ষা না দেওয়া হয় আপনি মনে কষ্ট রাখেন না। পড়াশোনার টেবিল থেকে রাজনীতির ময়দান, দুই জায়গাতেই সমান দক্ষ তহিদুর রহমান আউয়াল। তিনি বিশ্বাস করেন ক্ষমতা নয়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা, আর অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। এই আদর্শ নিয়েই এগিয়ে যেতে চান তিনি। আপনাকে দেখলেই প্রথমে যেই প্রশ্নটা আমার মাথায় আসে আর কি সব সময়, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করি যে যখন বন্ধুরা আড্ডাবাজি দিচ্ছি, তখন কিন্তু আমাদের পড়াশোনাটা মাথায় থাকে না। কিন্তু সেই ক্ষেত্রে দেখি যে আপনি জাতে মাতাল তালে ঠিক, আপনার তালটা আপনি ঠিক রেখেছেন। এটা কিভাবে সম্ভব? না, অবশ্যই একটা মানুষ হিসাবে আমাদের কর্তব্যের জায়গা আছে। যেমন আমি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মেডিকেলে, বুয়েটে চান্স পেয়েও বাবা মার স্বপ্ন পূরণের জন্য ডাক্তার হয়েছি। এখন নিজেরও তো কিন্তু স্বপ্ন থাকে। ধরেন যখন আমরা দেখি অনেকগুলো মানুষের আমি হেল্প করতে পারি, ধরেন আজকে সকাল থেকেও আমাদের দলীয় বা নির্দলীয় রাজনীতি করে না এমন মানুষজন, ধরেন সাংবাদিক বন্ধুরাও অনেক সময় কল দেয় কোনো পরামর্শের জন্য, কোনো একটা ডাক্তার দেখাবে। কারণ আমাদের দেশের সমস্যা হলো কি, আমাদের কে কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবে এটা বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। ধরেন আপনার রক্ত রোগ, সাপোজ কোনো অ্যানিমিয়া আছে, আপনি যাবেন হচ্ছে হেমাটোলজিস্টের কাছে, সেখানে আপনি সার্জারি কোনো কারোকা ডাক্তারের কাছে যেহেতু লাভ নাই, তখন আপনি অনেক ঘুরে মানুষজন তখন বিড়ম্বনার শিকার হয়ে মনে করেন আমার চিকিৎসারই দরকার নাই। তো এই ধরনের বিড়ম্বনার অন্তত এটাও একটা বড় হেল্প, যে সে কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে যাবে। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু হেল্প করতে পারি, আমার যে ইয়ে আছে যে সাধারণ বিষয়, কারো একটু এই সময়টা অনেকের হাম মিজেলসের সিজন আছে, যে ছোট ছোট বাচ্চাদের, এগুলো কিন্তু কঠিন কাজ না। আমাদের জায়গা থেকে যে কেউ এই পরামর্শ দেওয়ার চেষ্টা করতে, একটা পরামর্শ অনেক বড় হেল্প। ডাক্তার হলে আমি কি করতাম, ভিজিটের বিনিময়ে যখন একটা রোগী আসলো তার কাছ থেকে টাকার বিনিময়ে আমি তাই হেল্পটা করতেছি। এখন হয়তো বা বিনা পয়সায় করতেছি, হেল্প সবারই করতেছি, কিন্তু বিনা পয়সায় করা। আর একটা জায়গায় হচ্ছে কি, রাজনীতি যখন আপনি মনোযোগ দিয়ে করবেন, এই জায়গায় দেশকে আপনি প্রপার ওয়েতে সার্ভ করতে পারবেন। এই যে আমরা এই জায়গায় ধরেন এই যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এরকম একটা জায়গা আছে, ধরেন আপনারা প্রথম এসে মনে হয়েছে এত সুন্দর জায়গা, বাংলাদেশে আসলেই সুন্দর করা সম্ভব যদি সবার আন্তরিকতা থাকে, চেষ্টা থাকে। তো আমরা ডাক্তারি তো হইলো কি কিছু মানুষের হেল্প করা, আর যদি আমি রাষ্ট্রীয়ভাবে সেই সেবাটা করতে পারি, তাহলে এটা বৃহৎ পরিসর হবে, বড় পরিসর হবে, এবং আমি একটা বাল্ক অফ পিপল, সেটা হইতে পারে লাখখানেক মানুষ, কোটিখানেক মানুষ, তাদেরকে একটা পলিসি মেকিং এর জায়গা থেকে আমি বড় পরিসরে হেল্প করা সম্ভব। এজন্যই রাজনীতিতে আসা। আর আমরা নিজেরা কখনো দলের বোঝা হব না, আমরা দলের অ্যাসেট হব, সম্পদ হব। আমি আমার জায়গা থেকে নিজের যতটুক সামর্থ্য আছে সেটা দিয়ে দেশকে যাতে সার্ভ করতে পারি, সেটাই মূল ইন্টেনশন থাকবে। ধন্যবাদ। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে আপনি পড়াশোনার টেবিলেও যেমন দক্ষ, রাজনীতিতেও সেইভাবে দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছেন। এই জায়গায় একটা প্রশ্ন আছে যে জাতি একজন বড় ডাক্তার হারালো কিনা আপনার এই রাজনীতিতে আসার কিছু? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে বড় ডাক্তারের সংজ্ঞা কি, যদি মনুষ্যত্ববোধ না থাকে, আপনি যদি একটা ভালো মানুষ না হন, বড় ডাক্তার হওয়া তো ইম্পর্টেন্ট না। বড় অনেক ডিগ্রি থাকলো, কিন্তু আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ নাই। আমরা এমনও অনেক মানুষ দেখেছি যে যারা ন্যূনতম 1 টাকা পর্যন্ত একটা গরিব মানুষকে ডিসকাউন্ট দেয় না। অনেক বড় ডিগ্রি আছে, নাম আছে, যশ আছে, কিন্তু ওইটাতে তো আসলে মানুষের কোনো উপকারে আসবো না। আমার এই ডিগ্রি বা মেধা যদি মানুষের উপকারে আসে, সেটা হলো ইম্পর্টেন্ট। কারণ আমি আমার জায়গা থেকে এমডি শেষ করেছি, এখন এফসিবিএস অধ্যয়নরত আছি। 2টা বড় ডিগ্রি, একটা ডিগ্রি কমপ্লিট হয়েছে, এমবিবিএস তো আগে কমপ্লিট করা, তারপরে এমডি বড় ডিগ্রি কমপ্লিট, এখন সেকেন্ড ফেলোশিপ করতেছি। তো এইটা আমাকে অনেক সময় আন্দোলিত করে, যে নিজেকে উৎসাহ দেয় যে আমি রাজনীতি করা এবং পাশাপাশি আমার যে এই অর্জনটুকু আছে সেইটা যাতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রাউড ফিল করেন এই বিষয়টাতে, যে ছাত্রদল নেতারা আগে যেমন ছাত্রলীগের আমলে আদু ভাই ছিল, এখন আমরা যে আসলে সত্যিকার অর্থে যে মেধাবী, আমরা তো নিজেরটা নিজে বলবো না যে আমরা মেধাবী, আল্লাহ তাআলা যতটুকুই মেধা দিছে আমরা নিজেকে কখনো মেধাবী বলে দাবি করব না, কিন্তু আমরা বাকিরা যে আগের অপরাজনীতি ছিল সেইটার প্রেক্ষাপটে আমরা এই জায়গায় একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের,
যে আমরা যে মোটামুটি ডিগ্রিগুলো অর্জন করেছি আমরা চেষ্টা করি আমরা যাতে এটা দেশের কাজে লাগাইতে পারি। আমরা চেষ্টা করেছি, সার্ভাইভাল হচ্ছে একটা বড় একটা যুদ্ধ ছিল, যে আমাদের একটা মনে হয়েছে আমরা বড় একটা যুদ্ধক্ষেত্রে আছি, আমাদের সার্ভাইভ করতে হবে। সেখানে আমাদের কোনো বন্ধু আমাদের সাথে মিশতো না, মনে করতো যে ও দল করে, ওর সাথে মিশলে আমাদের তাহলে ক্যাম্পাস থেকে বের করে দিবে, আমাদের ফেসবুক পোস্টেও কেউ লাইক দিত না। তো এরকম দিন আমরা পার করে এসেছি। আদর্শগত রাজনীতি আপনি করবেন, তখন আপনাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। ডাক্তারি হচ্ছে কি আমার নিজের একটা গর্বের জায়গা, ফ্যামিলির গর্বের জায়গা, দেশের গর্বের জায়গা, দলের জন্য গর্বের জায়গা, কিন্তু একজন ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমাদের অজস্র ডাক্তার আছে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন ডাক্তার নাই। আমরা নিজেদের কোয়ালিটি যেভাবে ডেভেলপ করব, আবার আমরা ধরেন ছাত্র রাজনীতি করি, আমাদের সেই জায়গায় ছাত্র দলের রাজনীতির পর্ব যখন শেষ হবে তখন ইনশাল্লাহ যে সবার উপস্থিতিতে তখন আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিস করা, বা আমরা যখন পেশাজীবী, আমি যেদিন ছাত্র দলের পর্ব শেষ করব তারপরে আমরা পেশাতে যে দেশকে আরো বড় পরিসরে, দলকে আরো বড় পরিসরে সেবা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি পরিবারের কথা বললেন, দলের কথা বললেন, আমরা সেই জায়গায় দেখেছি যে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা দেখেছি যে রুহুল কবির রিজভী সাহেবের সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত, আপনি তাকে দিক নির্দেশনার মতো চলছেন, এবং তারও কিন্তু পড়ালেখার কেরিয়ারটা একটু বর্ণাঢ্য কেরিয়ার, ঢাকা ইউনিভার্সিটি থেকে করার। সেই জায়গা থেকে একটু গল্পটা শুনবো, যে অনুপ্রেরণা হিসাবে রুহুল কবির। ধন্যবাদ আপনাকে। প্রথম তো আমরা আপসহীন দেশদ্বীপ এবং খালেদা জিয়াকে দেখে বড় হয়েছি, তখন তো আমাদের চেয়ারম্যান সাহেব তখনও উনি রুট লেভেল থেকে রাজনীতি করে আস্তে আস্তে এই জায়গায় আসছেন। তো তখন আমি যখন ধরেন সেন্ট্রাল কমিটিতে আসা, তার আগে থেকেই তো ধরেন আমরা নিজেরা ক্যাম্পাসে রাজনীতি করে করে আসা। তো সেই জায়গা থেকে যখন মনে হয়েছে যে একটা আছে না যে যাদেরকে দেখে রাজনীতিতে আপনি উৎসাহ পাবেন, আপনার কোনো সময় মনে হবে না একটু হতাশ হয়ে যেতে মনে হবে, তখন মনে হবে যে এই ব্যক্তিগুলো আছে যারা কোনোদিন হতাশ হয় নাই। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকে দেখেছি টানা 14-15 ঘন্টা আমাদের ছাত্র দলের সাথে মিটিং করতেছেন, একটানা বসা, স্কাইপিতে বসে টানা সময় দিচ্ছেন। তো সংগঠনকে এমনভাবে যে অনুপ্রাণিত এবং উৎসাহিত করা যায়, তো সেটা আমরা দেখেছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে। উনি নিজে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের কথা শোনার জন্য, উনি সবসময় দেখবেন অভিযোগ শোনেন বেশি, যে আমাদের কি কি পরিবর্তন দরকার, কি কি চেঞ্জ করা দরকার, এবং সেটা উনি ইমপ্লিমেন্ট করতে দেরি করেন না। তো আমরা দেখেছি আমাদের যারা এখানে রাজনীতিতে আমাদের যারা অভিজ্ঞ নেতারা আছেন, যেমন রুহুল কবির রিজভী আহমেদ, উনি নিজে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, রাকসুর ভিপি ছিলেন, পুরো প্যানেলে উনি একা উইন করেছেন। ওনার প্যানেল পুরো যখন ছাত্র সংসদ ইলেকশনে, তাইলে হইলো কি যে আপনার বিপরীত মতের যারা, এরাও অনেকে তাকে ভোট দিয়েছেন তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে। এবং উনি শেষ বয়সে এসে, মানে যখন মানুষ বিশ্রাম করে, আরাম নেয়, উনি এই বয়সেও এলএলএম কমপ্লিট করেছেন জেলখানায় বসে। তো যখন আমি নিজে ধরেন কাছাকাছি এই জিনিসগুলো দেখা যায়, তখন আপনি যাদেরকে আইডল মানবেন, ধরেন আপনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আইডল মানেন, তারপরে ধরেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আপনি আইডল মানেন, কারণ তাদের মধ্যে ওই কোয়ালিটিগুলো আছে যেগুলো আপনি গ্রহণ করতে পারলে আপনি একজন ডাইনামিক লিডারও হইতে পারবেন, বা ক্ষুদ্র কর্মী থেকেও আস্তে আস্তে কিভাবে মানুষের মন জয় করা যায় সেই জিনিসটা আপনি শিখতে পারবেন। পাশাপাশি একজন ভালো ছাত্র হওয়ার যে অনুপ্রেরণা, যেমন আমি যে সময় FCPS পার্ট 1 পাস করি, সে সময় আমার নেতা রুহুল কবির রিজভী আহমেদ বা উনি ওই জায়গায় ওই সময় LLM পাস করেন। তো তখন ওই সমসাময়িক সময় দেখা গেলো একটা অপরকে উৎসাহ দেয়, যে আমার মনে হয়েছে যে উনি এই বয়সে যদি LLM করতে পারে, আমি কেন FCPS পার্ট 1 মানে পাস করতে পারবো না। কারণ আমাদের এই যে সাবজেক্ট, আমি যে সাবজেক্টে হেমাটোলজিতে পার্ট 1 করেছি, সেই সাবজেক্টটা খুবই মানে হচ্ছে কি পাশের হার খুব কম। তো আমি যখন তাদেরকে দেখছি এই বয়সেও টেবিলে বসে তারা পড়ালেখা করেন, তখন আমি উৎসাহ পেয়েছি। আমার মনে হয়েছে যে কখনই লেট বলে কোনো শব্দ নাই, চাইলে পারা যায়, চাইলে পারা যায় যে কোনো কিছু। যেমন আমাদের নেতা তারেক রহমানের নাম সবসময় ফ্যাসিস্ট হাসিনা জিকির করতো, নেগেটিভলি ফ্রেমিং করতো, সারা বাংলাদেশের মানুষের কাছে সে নাম খারাপ করার চেষ্টা করেছে, কিন্তু কিছুই করতে পারে নাই। ঠিকই আমাদের নেতা তারেক রহমান এমনভাবে কামব্যাক করেছেন, প্রথমবারে এসে টাইম ম্যাগাজিনের মতো জায়গায় উনি 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায়, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি, আরো অনেক ব্যক্তি, যে মামদানি এরা যে মেয়র হইলো, এদের মতো ব্যক্তিদের সাথেও এত বড় একটা লাইমলাইট শেয়ার করা, এটা অনেক বড় বিষয়। আর পরিবারের জায়গা থেকে আসলে যে আমরা তো ছোটবেলা থেকেই, আমার পিতা হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার কারণে উনি নিজে সবসময় আমাদেরকে উৎসাহ দিতেন। আর মা হয়তো বা প্রথমে ইয়া করতেন না, মানে উনি এত পলিটিক্যালি, কিন্তু যখন আমরা রাজনীতিতে ঢুকলাম তখন আমাদের পাশাপাশি আমরা দেখেছি আমাদের মাও রাজনৈতিকভাবে সচেতন হয়ে গেছে। উনি জিজ্ঞেস করে যে তোমাদের যে কোনো আন্দোলনের সময় সবসময় সকালবেলা আমরা দোয়া নিয়ে যেতাম। ওই 28 অক্টোবর থেকে যখন আমরা 7ই জানুয়ারি, ওই টাইমটা ছিল, এই যে আমার যে ক্যাম্পাস আমি MD করেছি,
প্রতিদিন মানে ভোরে যখন বের হইতাম 4টা 4:30টার দিকে, তখন মনে হইতো হয়তো আজকেই অ্যারেস্ট হয়ে যাব, হয়তো বা ফাইনাল পরীক্ষাটা দেওয়া হবে না। এই জন্য আম্মুর কাছে বলতাম যে আম্মু যদি ফাইনাল পরীক্ষা না দেওয়া হয় আপনি মনে কষ্ট রাখেন না, আমরা তো কখনো খারাপ ছাত্র ছিলাম না, যেহেতু সম্মান রক্ষা করছি, আবার যখন পরীক্ষা দেবো বা যদি জেল থেকেও পরীক্ষা দিই ইনশাল্লাহ উতরায় যাব। আর এখন হলো দেশকে দেওয়ার সময়। আমরা তখন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিতেন, আমরা হলো রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে তখনকার মিছিলগুলো দেখবেন, মানুষজনের অনেক অ্যাসেট থাকে না, কেউ শখ করে একটা মোবাইল কিনে, কেউ শখ করে হচ্ছে বিভিন্ন অ্যাসেট কিনে। আমাদের অ্যাসেটই হচ্ছে আমাদের এই রাজনৈতিক সংগ্রাম, আমাদের সেই সিভি, আমাদের হচ্ছে প্রত্যেকটা রাজপথ। আমাদের যারা এখন ভাই বোনের রাজনীতি করে এদের হয়তো বা এই জায়গায় প্রেমের স্মৃতি, ভালোবাসার স্মৃতি, এদের বন্ধুত্বের স্মৃতি মনে পড়ে, আর আমাদের মনে পড়ে মিছিলের স্মৃতি, বিসর্জনের স্মৃতি, আমার ভাই বোনেরা অ্যারেস্ট হওয়ার স্মৃতি, সেই জায়গাগুলো আমাদের মনে পড়ে। যেহেতু আপনি অ্যারেস্ট হওয়ার কথা বললেন, একদম আপনি একদম খোলামনি বলবেন, কখনো কি এরকম মনে হয়েছিল 17 বছরে যখন আন্দোলনে যাচ্ছেন অনেক কষ্ট, কখনো লুকিয়ে থাকতে হচ্ছে, কখনো কি মনে হয়নি যে রাজনীতিতে না আসলেই ভালো করতাম? এটা হলো যখনই আপনি যে কথাটা বললেন, সাবকনসিয়াস মাইন্ডেও যদি এরকম মনে হইতো, কারণ আপনি দেখবেন যে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। যেমন ছোটবেলা থেকে আমাদের খুব জেদ ছিল যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়া লাগবে। তো এই জেদ হওয়ার কারণে আমরা যেটা করি বা চেষ্টা করি, যখন আমরা নিয়াত করেছি যে দেশকে সার্ভ করব, তখন আমরা ওই রাস্তায় চলেছি যে দেশকে কিভাবে সার্ভ করা যায়। সেখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার বিষয় না, বিষয় হচ্ছে আমি আমার 100% ইফোর্টটুকু দেশের জন্য দিতে পারতেছি কিনা। এনে হতাশার জায়গা নাই। হতাশা আপনি কখন হবে? যখন আপনি এটাকে রাজনীতিকে ব্যবসা মনে করবেন। আমরা কখনোই আমাদের রাজনীতিকে ব্যবসা মনে করি নাই, যে আপনার এখানে ইনভেস্টমেন্টের বিষয় না, যে আমি ইনভেস্ট করলে আমার লাভ লসের বিষয়, বা লস হলে আমি ছেড়ে দিলাম, কিন্তু এই জায়গায় হচ্ছে ভালোবাসার বিষয়। একটু যাবো যে জুলাই আন্দোলনে আপনার একটা ভূমিকা ছিল, এবং জুলাই আন্দোলনে দেখেছি সব মেধাবীরাও কিন্তু সামনের সারিতে এসেছিল, এবং মানে দল মত নির্বিশেষে সবাই এটা করছে। সেই জায়গায় বলবো যে আমরা দেখেছি বিরোধীদের যারা এখন আছে, হাসনাত আব্দুল্লাহর কথা, আহিল ইসলামের কথা, তাদের সাথে আপনার একটা দূরত্ব হয়ে গেল, এবং যদি দূরত্ব হয়েও যায় সেক্ষেত্রে আবার যখন দেশে কোনো ক্রান্তিকাল আসবে তখন যে ঐক্যভাবে কাজ করার যে একটা ব্যাপার, সেটাকে আবার ভাববে। আমরা যখন আন্দোলন করি 24-এর গণ অভ্যুত্থান, তখন আমরা কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, আজও আমরা কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট। আমাদের সেই চোখের যে চশমার যে ফ্রেম, এই ফ্রেমটা আমরা সেই সময় ইউজ করতাম। আমাদের লাইফে কোনো থিঙ্কিংয়ে পরিবর্তন হয় নাই, চেষ্টায় কোনো পরিবর্তন হয় নাই, কোনো কিছুতে পরিবর্তন হয় নাই, কোনো বিলাসিতা আসে নাই, কোনো আধিক্যতা আসে নাই। আমার যে হাতের ঘড়ি, সেটাও আমি ব্যবহার করতেছি প্রায় 5-6 বছর যাবৎ। হয়তো বা দেখা গেল যে কালো কালার পরলে একটা কালো ঘড়ি আছে, কালোর সাথে ম্যাচ করে বা ওই কালারগুলো, আর এখানে যে অন্য কালার পরলে তখন এই ব্রাউন কালার বা অন্য কালার, চকলেট কালার, এটা পরার চেষ্টা করি। 2-3টা ঘড়ির মধ্যে সীমাবদ্ধতা। তো সেই জায়গায় আমাদের মধ্যে কোনো বিলাসিতা আসে নাই, কিন্তু আমাদের ভাইদের তো পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভাইয়েরা দেখা গেল সংসার জীবনে যখন ঢুকেছে, তাদের খরচ বেড়েছে, ইনকাম সোর্স এসেছে, তা তো উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল, তাদের তো হিসাব আলাদা। তো আমরা সবসময় চেন অফ কমান্ডে বিশ্বাসী। আমরা এমন কোনো বাল খেললেও আচরণ করব না। আমি মনেই করি যে আমার থেকে যে বেশি রাজনীতি করেছে তার আগে পাওয়া উচিত, তারপরে দেন আমি পাবো। আমি কখনোই, যেমন আমাদের এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কনস্টিটিউশন আছে, সংসদীয় আসন আছে, কিন্তু আমাদের যারা আছে ছাত্রনেতারা, কেউ কিন্তু কোনো জায়গায় সবাইকে হেল্প করেছে। ছাত্রনেতারা কাউকে কোনো দিন একটা ন্যূনতম একটা ভোট আমাদের কোনো ছাত্রনেতার কারণে কারো কমে নাই। কিন্তু আমাদের ছাত্রনেতারা চাইলে কিন্তু ইলেকশন করতে পারতো, এরা কিন্তু করে নাই। কারণ কি, এরা চেন অফ কমান্ডে বিশ্বাসী, আমরা চেন অফ কমান্ডে বিশ্বাসী। আমাদেরও সময় আসবে, যদি আমরা দলের প্রতি কমিটেড থাকি, আমাদের নেতা যদি আমাদেরকে যোগ্য মনে করেন, জনগণ যদি আমাদেরকে যোগ্য মনে করে, তাহলে আমরা ইনশাল্লাহ আমরাও একসময় জনপ্রতিনিধি হব। আমাদের ভাইয়েরা অনেক সময় নিজেরাই মব সৃষ্টি করে, যে নিজেই মব সৃষ্টি করে সে কিভাবে মব কন্ট্রোল করবে? সে আর তো মবে ইন্ধন দিবে। যেমন হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদরা বলতেছে জুলাই যোদ্ধাদের যারা গেছিল সংসদে, যেদিন জুলাই সুরক্ষা আইন পাশ হয় সেদিন গিয়েছিল তারা, তখন তারা বলতেছে জুলাই যোদ্ধাদের আপনারা কেন মব করেন না? তারা কি রাষ্ট্র কি দায়িত্ব নিছে যে কোনো কিছু হইলেই মব করার? কোনো কিছু হইলেই যে মব করা কি একটা কাজ বা একটা পেশা নাকি, বা নেশা নাকি? মব তো কোনো নেশা না। তো আপনি নিজেই হইলো কি হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা বা এরা নিজেরা মব করে, এরা নিজেরা মব সৃষ্টিকারী যারা, এরা কিভাবে মব কন্ট্রোল করবে? নিজেরা মবের ইন্ধনদাতা হয়ে সেখানে তো আপনি মবকে আপনি সরাই দিতে পারবেন না, কারণ এদের জিনগতভাবে এদের মধ্যে মবের কিছু কালচার তৈরি হয়ে গেছে। আমরা জানি কখন থামতে হবে, আমরা জানি বিপ্লবের ভাষা কি। বিপ্লবের ভাষা করতে করতে আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন সেই দিন, যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়।
তো আমরা সেই জায়গায় বিপ্লবের সময় বিপ্লব করেছি, কিন্তু বিপ্লব শেষ, আমরা মানুষের কাছে চলে গিয়েছি, ছাত্রদের কাছে চলে গিয়েছি। একটা ছাত্র বলতে পারবে না যে ছাত্র দলের কারো ভাইয়ের দ্বারা বোনের দ্বারা কেউ ভিক্টিমাইজ হয়েছে, কেউ হ্যারাসমেন্টের শিকার হয়েছে। কিন্তু আমরা দেখলাম সরকারি বাংলা কলেজে আমাদের বোনেরা, এনসিপির বোনেরা, অন্যরা বাধ্য করতেছে বিভিন্ন খারাপ কাজে, অনৈতিক কাজে আমাদের বোনদের, সাধারণ শিক্ষার্থীদের এরা করতেছে। এই নাহিদ ইসলাম ভাইরা তাদের লোকজনকে কন্ট্রোল করতে পারতেছে না। তারা ছোট্ট একটা দল, মানুষ 10-15টা, এই 10-15টা মানুষকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সফলভাবে, আমরা যদি 50%ও ভোট ধরি, মানুষের যে ভোটের সংখ্যা, আপনি সেই জায়গায় ধরেন 12.5 কোটি বা 13.5 কোটি, তার মধ্যে তাহলে 6 কোটি, 6.5 কোটি, 6.5 কোটি মানুষ তো আমাদেরকে ওন করে। 6.5 কোটি মানুষের প্রতিনিধি হয়েও আমাদের নেতা জনাব তারেক রহমান সফলভাবে সব কিছু কন্ট্রোল করে যাচ্ছেন। আর আপনারা সেখানে 65 জন লোককেই কন্ট্রোল করতে পারেন না। তো আমাদের সাথে নাহিদ ইসলামরা নিজেরাই গায়ে মানে না আপনি মোড়ল, সে অবস্থা তৈরি করে। কিন্তু আমাদের নেতা যোগ্য মোড়ল বা রাষ্ট্রের প্রধান, কিন্তু উনি কখনো নিজের মধ্যে কোনো দাম্ভিকতা নাই, কিন্তু আমাদের ভাইদের মধ্যে দাম্ভিকতা চলে এসেছে। তো আমাদের এই দাম্ভিকতা আর অদাম্ভিকতা, করাপশন আর হচ্ছে আপনার করাপশন ছাড়া থাকা, সেটার মধ্যে পার্থক্য। তাদেরকে করাপশন টেনে নিয়ে গেছে, তাদের মধ্যে পক্ষপাত দুষ্ট আচরণ চলে আসছে, তাদের মধ্যে আচরণ চলে আসছে দাম্ভিকতার, তাদের মধ্যে চলে আসছে হচ্ছে কি বিলাসী জীবনযাপনের। আমাদের এগুলো কোনোটাই আসে নাই আমাদের ছাত্রদলের নেতাদের। তাদের সাথে আমাদের এজন্য মানসিকভাবে মিল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের কোনো পরিবর্তন হয়, তাদের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তরুণদের উদ্দেশ্যে এটাই বলতে চাবো, রাজনীতি কোনো আতঙ্কের জায়গা না। রাজনীতি হচ্ছে বড় পরিসরে জনসেবার জায়গা। অনেক সিনিয়র মানুষরা আছে আমাদের পরিবারেরই অংশ, সমাজেরই অংশ বা রাষ্ট্রেরই অংশ, এরা দুর্নীতি করে। তো আমরা তরুণ ভাইদেরকে বলবো, আপনারা যদি রাজনৈতিকভাবে সচেতন না হন, এই দুর্নীতি চলতেই থাকবে। এই 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে এটি শিখিয়ে দিয়েছে যে কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, সেটা যেই হোক। নিজের ফ্যামিলি মেম্বারও যদি করাপ্টেড হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো তরুণ ভাইদেরকে বলবো, রাজনীতি হচ্ছে প্ল্যাটফর্ম, আপনার অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আপনি বিচ্ছিন্নভাবে কিছু করতে পারবেন না। আপনি যখন কোনো জায়গায় ঘুরতে যান, আপনি একা ঘুরতে যেতে পারবেন না। আপনি কিন্তু একটা সার্কেল নিয়ে ঘুরতে যেতে হবে, বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে হবে, কারণ এই সার্কেলটা আপনাকে শক্তি দিবে। তো আপনার এই শক্তির জায়গা হলো, রাজনীতি হলো শক্তির জায়গা, রাজনীতি হলো আবেগের জায়গা এবং নিজের অধিকার আদায়ের জায়গা। আপনি যখনই নিজের অধিকার আদায় করতে শিখবেন, তাহলে আপনি কোনোদিন ভিক্টিমাইজ হবেন না, আপনি কোনোদিন আফসোস থাকবেন আমি বৈষম্যের শিকার হয়েছি। এজন্যই রাজনীতি আর আদু ভাইদের জায়গা না, যেটা ছাত্রলীগের আমলে ছিল। এখন হবে রাজনীতি মেধাবীদের তীর্থস্থান, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এনশিওর করবে, কারণ এর সাংগঠনিক অভিভাবক হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আন্তরিকভাবে চেষ্টা করতেছেন, সেই চেষ্টায় তরুণ ভাইদেরকে সারথি হওয়া লাগবে, সহযোগিতার জায়গায় থাকতে হবে। তাহলেই সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। এবং তরুণ ভাইরা মেধাবীদের সংগঠন ছাত্রদলে, আমরা তো অতীতেও এই ছাত্রদল সংগঠন খুব সমৃদ্ধ ছাত্র সংগঠন ছিল, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় দক্ষিণ পূর্ব এশিয়ার মেধাবী সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম তহিদুর রহমান আউয়ালের সাথে। রাজনীতি যার নেশা, যিনি বিশ্বাস করেন রাজনীতিতে আদু ভাইদের আর কোনো জায়গা হবে না, রাজনীতি হবে মেধাবীদের তীর্থস্থান। তার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, রাজনীতি হোক মেধাবীদের জায়গা, রাজনীতি হোক পরিচ্ছন্ন একটি জায়গা, যেই জায়গা থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। দর্শক, এতক্ষণ ধরে যারা আপনারা ভিওডি বাংলার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।